জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, তিনি ত্রাণ দিতে গিয়েছেন কমর পরিমাণ পানিতে, সেটা নিয়েও সমালোচনা। অনেক বুদ্ধিজীবী, এটা তো বুদ্ধিজীবী বলি না, বুদ্ধি প্রতিবন্ধী, মিডিয়াতে এসে বলছে যে উনি পাঞ্জাবে কেন পড়েন নাই। বিএনপি, উনি বিএনপি আবার সুনামও করলো, আবার বিএনপি আবার অভিযোগও তুললো যে পানি খোলা করে বিএনপি অনেক সময় খাওয়ার চেষ্টা করে, বা তিনি বলেছেন যে চাপে পড়ে বিএনপি অনেক সময় বাস্তবায়ন করার চেষ্টা করে, অতীত ইতিহাসও তাই বলে। আপনি কি বলেন, মনে করেন চাপে পড়ে কি আসলে যে অনেকগুলো বা গণভোটের অনেকগুলো অধ্যাদেশ বাতিল করে দেওয়া হয়েছে সেগুলো কি আবার সংসদে তুলে আবার প্রণয়ন করা হবে কিনা, বা আইনে রূপান্তর করা হবে? ধন্যবাদ। সেটা আপনার ফারুক ভাইয়ের বক্তব্যের সঙ্গে কিছুটা আমিও একমত, কিন্তু তার আগে আমি এনবিআর নিয়ে ফারুক ভাই একটু ভুল তথ্য দিয়েছেন। এনবিআর আন্দোলনটা যখন হয় ইন্টারিম গভর্নমেন্টের আমলে, এবং আন্দোলনটা কখন বন্ধ হলো আপনি মনে আছে কি না, যখন আপনার কয়েকজন শীর্ষ কর্মকর্তার ফাইল তলব করা হলো দুদক থেকে, হঠাৎ করে দেখা গেল আন্দোলন নাই, এবং ইন্টারিম গভর্নমেন্ট কিন্তু অর্ডিন্যান্স দিয়েই সেটা বাস্তবায়ন করে গেছে। এই গভর্নমেন্ট এসে শুধুমাত্র পার্লামেন্টে বিল পাস করেছে, এই গভর্নমেন্ট ওটাকে আইনগত, কারণ তখন তো পার্লামেন্ট ছিল না, তখন যা করার আপনার এই মানে অধ্যাদেশের মাধ্যমেই, রাষ্ট্রপতি অধ্যাদেশের মাধ্যমেই করতে হবে। এখন ওই জল ঘোলা করে খাওয়ার বিষয়টা আমি তাহলে আরেকটু অতীতে যাই, তাহলে একটা উদাহরণ এখানে বড় হয়ে দাঁড়াতে পারে। আপনি মনে থাকতে পারে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার জন্য একটা বাংলাদেশে একটা বিরাট আন্দোলন হয়েছিল 96 সালে। 96 আন্দোলনটা মূলত 94 থেকেই শুরু হয়, 93 থেকে, এবং বাংলাদেশের ইতিহাসে প্রথম মানে 110 থেকে 12 জন পার্লামেন্ট সদস্য সংসদ থেকে রিজাইন করে, বিএনপি, জাতীয় পার্টি এবং জামাত সহ। ইটস হিস্ট্রি। এবং এই আন্দোলনের পরে শেষ পর্যন্ত কিন্তু বিএনপি ওই তত্ত্বাবধায়ক সরকারটা বাস্তবায়ন করেছিল, কিন্তু তখন পার্লামেন্টে তাদের আর অ্যাবসলিউট মেজরিটি নাই। তখন কি পানি ঘোলা করে? হ্যাঁ, অবশ্যই, সেটা তো পানি ঘোলাই তো বটে। আমি তখন নিয়মিত পার্লামেন্ট কভার করতাম, আমি তখন আজকের কাগজে ছিলাম, পার্লামেন্ট কভার করতাম, এবং তখন তাদের অ্যাবসলিউট মেজরিটি ছিল না। তখন যে কারণে 96 সালে দুটি নির্বাচন হয়েছে, আপনি মনে আছে, 15ই ফেব্রুয়ারি একটা নির্বাচন হয়েছে। কি কারণে? যেহেতু তাদের অ্যাবসলিউট মেজরিটি নেই, যেহেতু বিরোধী দলের রেজিগনেশন গৃহীত হয়েছে, তো তাদের আর সংসদে ফিরে আনারও সুযোগ নাই। তো আপনি কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট করবেন কিভাবে? তখন একটি ইন্টারিম নির্বাচন করা হলো, ওই সরকারের মেয়াদ ছিল মাত্র 37 দিন। এটা 15ই ফেব্রুয়ারি 1996 সালে যে নির্বাচনের মাধ্যমে একটি সরকার গঠিত হলো, এবং বিএনপি এই বিলটি পাশ করে 37 দিনের মাথায় সংসদ বিলুপ্ত করে দিয়ে তারা আবার তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় মানে বৈধভাবে ফিরে আসলেন। আগে যেটা বিচারপতি শাহাবুদ্দিনের আমলে হয়েছিল সেটা কিন্তু একটা চুক্তির ভিত্তিতে হয়েছিল, 3 জোটের রূপরেখা এবং কিন্তু ওই তখন কিন্তু আইনগত ভিত্তিতে। তো এটাকে একটা উদাহরণ হিসেবে দেওয়া যায় যে জল ঘোলা করে খাওয়ার যে কথাটা উনি বলেছেন, এটা কিন্তু একটা উদাহরণ তো আমাদের সামনে আছে। কিন্তু এবার আমি মনে করি এটাও তো হতে পারে এটা দেশের স্বার্থে বা দাবির স্বার্থে করেছেন, বা দেশ অস্থিতিশীল হয়ে যাচ্ছে সেই কারণেও তো না, সেটা হয়তো করেছেন যে একটা পর্যায়ে যে অস্থিতিশীলতা তৈরি হয়েছিল, আপনার মনে আছে যে 147 দিন হরতাল হয়েছিল, এবং পুরা ঢাকা শহর প্রায় অচল হয়ে গেছিল। সেটা হতে পারে যে তারা সাইডা করেছেন। তো আমার কথা হলো যে এই দাবিটা যদি আপনি বাস্তবায়ন করলেনই, তো বিরোধী দল পার্লামেন্টে থাকা অবস্থায় এটা আলোচনা করেও তো এটা একটা সমাধানে পৌঁছানোর সুযোগ ছিল, কিন্তু সেই সমাধানে পৌঁছান নেই। এবং আপনার মনে থাকতে পারে যে এইটা নেগোসিয়েশন করার জন্যে কমনওয়েলথ মহাসচিবের বিশেষ দূত স্যার নিনিয়ান স্টিফেন এখানে আসছিলেন। স্টিফেন 40 দিন এখানে ডায়ালগ করেছিলেন সরকার এবং বিরোধী দলের। আমি ব্যক্তিগতভাবে স্টিফেনের সঙ্গে অ্যাটাচ ছিলাম 40 দিন। এবং এই স্টিফেন কিন্তু আয়ারল্যান্ড এবং ইউকের ভিতরে, ইংল্যান্ডের ভিতরে যখন যুদ্ধ চলতেছিল সেই নেগোসিয়েশন করেছিলেন এই নিনিয়ান স্টিফেন, এবং তিনি সফল হয়েছিলেন, এবং আয়ারল্যান্ড তখন স্বাধীন হয়ে যায়। কিন্তু এইখানে এসে কিন্তু বাংলাদেশে এসে তিনি ব্যর্থ হলেন, এবং তিনি ব্যর্থ হয়ে ফিরে গেলেন। যাওয়ার আগে একটা ইন্টারভিউ দিয়ে গেছিলেন সাংবাদিকদের যে এটা কোনো অবস্থাতেই কাম্য নয়, কিন্তু তিনি ব্যর্থ হয়ে ফিরে গেলেন ঠিকই, কিন্তু ঠিকই বিএনপি সেটা কিন্তু বাস্তবায়ন করলো। সুতরাং এটা একটা উদাহরণ। কিন্তু আমার প্রত্যাশা থাকবে যে এই সময় যেন সরকার বিএনপি আর ওই উদাহরণের দিকে না যায়। এটা আমি মনে করি যে জুলাইয়ের যে প্রত্যাশাটা ছিল, জুলাইয়ের যে মূল বিষয়টা ছিল সংস্কার, সেই সংস্কারটা পার্লামেন্টে ইতিমধ্যেই একটা সেশন চলে গেছে, আপনি জানেন, আর একটা সেশনও শেষ পর্যায়ে, আর 1 সপ্তাহ সম্ভবত পার্লামেন্ট বাকি আছে। আমি যত জানি যে 16 জুলাই পার্লামেন্টে এই সেশনও শেষ হয়ে যাবে। তা আমি মনে করি যে এখন কিন্তু পার্লামেন্টে কোনো কাজ নেই,
বাজেট সেশনে বাজেট পাস হয়ে যাওয়ার পরে বেসিক্যালি এই প্রশ্নোত্তর এবং অন্যান্য ইয়ে ছাড়া কোনো কাজ নেই। এখন আমার মনে হয় যে জুলাই চার্টারটা নিয়ে গণভোটের রায় নিয়ে একটা ডিবেট হোক না কেন, একটা আলোচনা হোক না কেন, বিরোধী দলের রাজপথে যাওয়ার দরকার নাই, ওইখানে আলোচনা করে সমাধান করেন, বলেন যে আমরা এই 8টা করতে চাই না, আমাদের অ্যাবসোলিউট মেজরিটি আছে, আপনারা আমাদের সঙ্গে থাকেন। আমার ধারণা বিরোধী দল কিছুটা ছাড় দেবে, কারণ ওই 8টা বাদ দিলে ওটা কিন্তু মেজর না। আপনি যতদূর জানেন যে ওই 8টা কিন্তু খুব মেজর না। ওখানে কি রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো, ওখানে প্রাইম মিনিস্টার মানে 2 মেয়াদের বেশি থাকতে পারবে না, এরকম ছোটোখাটো এগুলো নিয়ে আমার মনে হয় না যে অনেকগুলো বিষয় রয়েছে, স্বাধীন বিচার বিভাগ বা নিয়োগের বিষয়, তো সেগুলো নিয়ে আমি মনে করি যে পার্লামেন্টে এই বাকি দিনগুলোতে আলোচনা হতে পারে এবং এই সেশনেই সেটা পাস হতে পারে, তাহলে আর জলঘোলা করার প্রশ্ন আসবে না। জি, অসংখ্য ধন্যবাদ ফারুক হাসান। দুঃখের সাথে বলতে হয় আসলে কয়েকদিনের টানা বৃষ্টি, পাহাড় ঢল, পাহাড় ধস, সেই ঘটনায় প্রায় 7 জেলায় 51 জনের মৃত্যু হয়েছে। আমি তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। এই যে টানা বন্যা, বিশেষ করে যদি বলি একেবারে সাতকানিয়া, লোহাগাড়া, চকরিয়া, বাঁশখালী, কক্সবাজার, যে একেবারে যদি বলি স্মরণকালের একেবারে বন্যা হচ্ছে, এবং সেই সাথে এদিকে হবিগঞ্জ, মৌলভীবাজার, ওখানেও সেই বাঁধ ভেঙে বন্যা পরিস্থিতি যদি বলে অবনতি হয়ে গেছে। এই যে এখন বন্যার যে বন্যা মোকাবেলা তো ঠিক বন্যার্থদের মানুষের সেবায় নিয়োজিত হবার জন্য সরকারের যে প্রস্তুতি, সরকার যদিও বলছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষণা দিয়েছেন যে তাদের পাশে থাকবার জন্য বলেছেন, কি দেখছেন আসলে কেমন বন্যার্থদের পাশে সরকার কেমন আছে বা বিরোধীদের কেমন? তার আগে ভাইয়ের একটা বিষয় আমি একবারে পুরোপুরি একমত। আমি মনে করি সরকার যদি আসলে সংস্কারের উদ্যোগ নেয়, মানে আমাদের যে দাবি বা জনগণের যে দাবি, তার যে শতভাগ পুঙ্খানুপুঙ্খভাবে বাস্তবায়ন করতে হবে তা কিন্তু নয়। ধরেন যে 19-20 বা এদিক ওদিক করা যায় আলোচনা সাপেক্ষে। সুতরাং সরকার এই আলোচনার যে পরিবেশ, এই পরিবেশ উন্মুক্ত করলে বা ডিবেটের আয়োজন করলে আমি আশা করি এই বিষয়ে একটা চূড়ান্ত সমাধান হবে, রাজপথে আর যাওয়া লাগবে না। কিন্তু সরকার যদি এই আলোচনাতেই আগ্রহ সরকারের না থাকে, তাহলে কিন্তু বুঝতে হবে যে এখানে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। তো আমি আশা করব যে সেই পথে আমরা কেউই যাব না, আমরা প্রত্যাশাও করি না। আশা করি আলোচনার টেবিলেই ইনশাআল্লাহ আলোচনার মধ্য দিয়ে, ডিবেটের মধ্য দিয়ে এটা একটা সমাধান হবে। বন্যা পরিস্থিতি আসলে অত্যন্ত খারাপ একটা অবস্থা, আমরা মর্মাহত। এখন পর্যন্ত বিভিন্ন তথ্য থেকে পাওয়া আমরা যতটুকু জানলাম যে প্রায় 60 থেকে 65 জনের মতো বোধহয় মানুষ মারা গেছে বিভিন্ন এলাকায়। কিন্তু ত্রাণ মন্ত্রণালয় 51 জন বলছে, সরকার বলছে 51 বা 52 জন। তো যাই হোক, এখন দেখেন এই যে বন্যা বলেন বা ধরেন যে খরা বলেন, প্রাকৃতিক দুর্যোগকে কিন্তু আমরা কেউ নিয়ন্ত্রণ করতে পারি না বা নিয়ন্ত্রণ করার সুযোগও নেই। এটা সৃষ্টিকর্তা প্রদত্ত, এটা আসবেই। এখন আমরা কি করতে পারি? আমরা এটাকে মানে ক্ষয়ক্ষতির পরিমাণটাকে আমরা কমাতে পারি, কন্ট্রোল করতে পারি, যাতে ক্ষয়ক্ষতি না হয় বা কম হয়, প্রাণহানি কম হয়। এই বিষয়ে কিন্তু আমাদের অনেক কিছু করার আছে। এখন দেখেন এই যে বন্যা তো এর আগে হয়েছে, এবারও হয়েছে, ভবিষ্যতেও হবে। তাহলে বন্যাতে যাতে ক্ষয়ক্ষতির পরিমাণটা কম হয়, তার জন্য যে প্রি মেজার্সগুলো নেওয়া দরকার, সরকারগুলো কি বিগত সময় নিয়েছে? নাই। বর্তমান সরকারও, তাদের তো মেয়াদি অল্প, এখন পর্যন্ত কয়েকদিন মাত্র। তো সুতরাং এই যে প্রি মেজার্সের মধ্যে ধরুন যে মোটা দাগে আমি 3টা পয়েন্টের কথা বলি। এই যে নদী আমাদের, এখন এই যে বন্যার পানিটা আসলে, এই বন্যার পানিটা তো নিম্ন অঞ্চলে যাবে। এখন নিম্ন অঞ্চলে যাওয়ার যে রাস্তা, যে গতিপথ, এই গতিপথকে যখন আপনি ধরেন যে বাধা দিবেন, তখনই কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হয়। আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ নদী কিন্তু দখল করা হয়েছে। 2 পারে রাজনৈতিক নেতারা নিজেদের প্রভাব খাটিয়ে এবং ধরেন যে রাজনৈতিক প্রভাব খাটিয়ে তারা কিন্তু ধরেন ভরাট করে নদীগুলো, কেউ রিসোর্ট বানায়, নানাভাবে এগুলোকে দখল করে রেখেছে। নদীর কোনোটারই গতিপথ কিন্তু আমাদের সঠিক বা ঠিকভাবে নেই। নাম্বার 2, অপরিকল্পিত উন্নয়ন। এই যে দেখেন দেশের বিভিন্ন অঞ্চলে, বিশেষ করে এই যে হাওর অঞ্চলে বেশ কয়েকটা সুন্দর রাস্তা বানানো হয়েছে। ওই যে অষ্টগ্রাম মিঠাইনের যে রাস্তা, যেখানে এবার বন্যা হচ্ছে, সাতকানিয়া যদি আসবো, ওখানে তো অপরিকল্পিত নগরায়ণ হয়নি। না, এটা তো শুধু একটা এলাকা বললে হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে মনে করেন পার্বত্য চট্টগ্রাম, বান্দরবান, রাঙ্গামাটি, ওখানেও কেন এত? ওই যে বললাম, ওই যে ধরেন যে পাহাড় কেটে আপনার বসতি করা হয়েছে, ব্রিজ বানানো হয়েছে। যখন আপনি পাহাড় কেটে বসতি বানাবেন অবৈধভাবে, নিশ্চয়ই ওই বসতিতে যাওয়ার জন্য আপনার রাস্তা বানাতে হবে। এই রাস্তা বানাতে গিয়ে দেখবেন যে লেকগুলো, ক্যানেলগুলো, মানে পানিটা যাওয়ার জন্য সব তো ব্লক হয়ে যায়। আপনি হয়তো ব্রিজ দিয়েছেন, ছোট ব্রিজ, বাট পানির তো ওই প্রবাহটা আগের মতো থাকে না। এখন এই যে কাজগুলো পাহাড় কারা কাটে, নিশ্চয়ই আমার আপনার মতো সাধারণ জনগণ সাহস পাবে না। নিশ্চয়ই এখানে রাঘব বোয়ালরা জড়িত, যে দল যখন ক্ষমতায় থাকে তাদের নেতাকর্মীরা জড়িত থাকে, প্রশাসনের লোকজন থাকে, তাদের পকেটেও টাকা ঢোকে। এই যে প্রশাসন এবং নেতাদের যোগ সাজসে এই কাজগুলো কিন্তু হয়। ফলশ্রুতিতে কি আমরা দেখতে পাচ্ছি, যখনই একটা বন্যা হয়, বন্যার যে আফটার ইম্প্যাক্ট যেটা হওয়ার কথা, তার থেকে কয়েক হাজার গুণ বেশি আমরা কিন্তু
ক্ষতিগ্রস্ত হই শুধুমাত্র এই কারণগুলোর কারণে। সুতরাং এই কারণগুলো যদি আমরা আসলে ফাইন্ড আউট করে সঠিকভাবে আমরা অ্যাকশন নিতে পারি যে কোনো নদী দখল করা যাবে না, যারা ইতিমধ্যে করেছে তাদের বিরুদ্ধে সরকারকে কড়া অ্যাকশন নিতে হবে, সব নদী উন্মুক্ত করতে হবে। দ্বিতীয়ত এই যে অপরিকল্পিত উন্নয়ন, হাওরের যে রাস্তা, এই রাস্তা অনেকেই বলেছে এটা ভেঙে দেওয়ার জন্য, এটা নিয়ে প্রয়োজনে আরও স্টাডি করেন, গবেষকদের নিয়ে এটা নিয়ে আরও ধরেন যে আপনারা গবেষণা করেন যেটাকে কিভাবে আমরা করতে পারি। থার্ড, আপনার এই যে পাহাড় কাটা, এটা বন্ধ করতে হবে টোটালি। ব্যাপকভাবে পাহাড় কেটে বসতি করা হয়েছে আমাদের সেই চিটাগং এবং আপনার খাগড়াছড়ি বান্দরবান এলাকায়। এগুলো বন্ধ না করলে তো আপনার এরকম পরিস্থিতি তৈরি হবেই। আপনি তো বৃষ্টিপাত বন্ধ করতে পারবেন না, বৃষ্টি হবেই, বন্যা হবেই। হ্যাঁ, এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ। আরেকটা ধরেন অনেক সময় আর্টিফিশিয়াল বন্যাও আমরা দেখে থাকি। আমাদের পাশের দেশ যারা রয়েছে, কথিত বন্ধু বলি, প্রকৃত বন্ধু তো তারা কখনোই নয় আমাদের, তো অনেক সময় দেখা যায় আমাদের উজানে তাদের যে স্লুইস গেটগুলো রয়েছে বা বাঁধের যে গেটগুলো, এগুলো তারা খুলে দেয়, খুলে দিয়ে আমাদের বাংলাদেশকে তারা বন্যার পানিতে, হ্যাঁ বিগত 24 সালেও কিন্তু এই ঘটনা ঘটেছে। তো সুতরাং এইরকম ঘটনাও মাঝে মাঝে ঘটে। তো এখানে তো আসলে আমরা চাইলেও আমাদের কিছু করার নাই, রাষ্ট্রীয়ভাবে কূটনীতিকভাবে এটা তাদের সাথে কথা বলে এটা সমাধান করতে হবে। তো আফটার অল এখন ধরেন বন্যা পরিস্থিতি যা শুরু হয়েছে এবং চলছে, এটা মনে করি সামনের দিনে আরো ওয়ার্স্ট হবে, খারাপের দিকে। এখন দেখেন এখানে একবার অল্প সময় শেষ করি, এই বন্যা পরিস্থিতি সরকারের একার পক্ষে মোকাবেলা করা সম্ভব না, বা এখান থেকে জনগণকে উদ্ধার করাও সম্ভব না, কারণ জনগণের সরকারের তো লিমিটেশন আছে। এখন এখানে আমাদের সকলকে ঝাঁপিয়ে পড়তে হবে ভাই। এখন এই ঝাঁপিয়ে পড়াতেও সমস্যা। এই যে বিরোধী দলের নেতা জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান সাহেব, একজন বয়োজ্যেষ্ঠ মানুষ, তিনি ত্রাণ দিতে গিয়েছেন কমর পরিমাণ পানিতে, সেটা নিয়েও সমালোচনা। অনেক বুদ্ধিজীবী, এটা তো বুদ্ধিজীবী বলি না, বুদ্ধি প্রতিবন্ধী, মিডিয়াতে এসে বলছে যে উনি পাঞ্জাবি কেন পরেন নাই। কি ব্যাককল মার্কা কথা বলেন। আরে ভাই, সে পাঞ্জাবি পরলো না গেঞ্জি পরে গেল, সেটা তো মুখ্য বিষয় না। মুখ্য বিষয় তিনি জনগণের পাশে সাহায্যের জন্য গিয়েছেন কিনা, সাহায্য করার জন্য গিয়েছেন কিনা। ছাত্রদল গিয়েছে, যুবদল গিয়েছে, সকল দল, আমাদের নেতাকর্মীরাও কাজ করছে চট্টগ্রামের, সবাইকে অ্যাপ্রিসিয়েট করতে হবে। ভালো কাজকে আপনি যখন অ্যাপ্রিসিয়েট করবেন না, সাধুবাদ জানাবেন না, তখন কিন্তু যারা ভালো কাজ করে এরা কিন্তু আপনার ডিমোরাল হয়ে যায়, অনুৎসাহিত হয়ে যায়। এই কাজগুলো কিন্তু তারা করতে চায় না। এই জায়গাতে সরকারও চেষ্টা করছে। সরকার দিন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মনিটরিং সেল ইতিমধ্যে তিনি খুলে দিয়েছেন। সুতরাং আমাদের সকলকে এখানে কাজ করতে হবে, সমালোচনা করা যাবে না, ভালো কাজকে অ্যাপ্রিসিয়েট করে।